আচ্ছা আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, অলরেডি 9:34 হয়ে গেছে, আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমার পিসির ছেলে, মানে আমার পিসির ছেলে, মানে আমার দাদা রাজুদা, ওর একটা বন্ধুর ঘটনা নিয়ে বলছি। তো ওর বন্ধু, ওর আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওর বন্ধু, যেটা হয়, 22-24 বছরের একটা ছেলে, পলাশ বাসুরায়। হাই হাই পলাশদা। আচ্ছা, হ্যাঁ বলছি। তো 22-23 বছরের একটা ছেলে, যা হয় তখন একটা প্রেম প্রেম ভাব, প্রেম করবে। তো নর্মালি আমাদের কি হয়, একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে, একটা ছেলে একটা মেয়ের সাথে, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে। ঠিক আছে, তো ওর ছিল মানে এখন যেরকম ট্রান্সজেন্ডার, তারপরে নর্মালি যে নর্মালি ট্রান্সজেন্ডার, তারপরে হচ্ছে, ঠিক করে বসো, ট্রান্সজেন্ডার, তারপরে এখন সমকামী, সমস্তই এখন রিলেশন লিগাল। তখন মানে আজ থেকে আমি 12-13 বছর আগের কথা বলছি, তখন এতটাও লিগাল ছিল না। ঠিক আছে, তো ও তখনকার দিনে ও একটা ট্রান্সজেন্ডার, মানে হচ্ছে কিন্নারকে ভালোবেসে ফেলেছিল। ঠিক আছে, মানে দেখতে নাকি অতীব সুন্দরী। তো ওদের মধ্যেও তো হয়, খুব সুন্দর হয়, ওরা সত্যিই দেখতে খুব সুন্দর হয়। তো ওদের মধ্যেও আছে, তো খুব সুন্দরী। তো ও একটা কিন্নারকে ভালোবেসে ফেলেছিল। তো যেটা হয় অ্যাজ ইউজুয়াল, আমাদের মধ্যবিত্ত ঘরের বাবা মারা কখনোই মেনে নেয় না। তো ওর বাবা মধ্যবিত্ত ঠিক নয়, তবে একটা মানে ওর বাবা ভালো চাকরি করতো। ঠিক আছে, বাবা ভালো চাকরি করতো, মা আর একটাই ছেলে, আর দেখতে সত্যিই খুব সুন্দর ছিল ওই দাদাটা। মানে আমার ছোটবেলার মানে স্মৃতি অনুযায়ী আমি বলছি, দেখতে খুব সুন্দর ছিল। তো যা হয়, ওকে কোনো রকমেরই বাইরে, মানে জবের থেকে বাড়িতে শোনা শোনা জানা হয়ে গেল, ওকে বাড়ির থেকে বেরাতে দিত না। ভালো চাকরি করতো দাদাটা, রীতিমতন ওকে চাকরিও করতে দেওয়া হলো না, সমস্ত বন্ধ টন্ধ করে ঘরে বসিয়ে দেওয়া হলো। আর ওকে মানে অত বড় ছেলে, একটা 25-26 বছরের ছেলে, যখন ও চাকরি করছে, অত বড় ছেলেকে ওর বাবা ধরে ধরে মারতো রীতিমতো, যে না, ওকে কোনো রকম মানে বাইরে বেরানো, কোনো কিছু কারোর সাথে মেশা, এরকম একদম পছন্দ করতো না। কোনো বন্ধু বান্ধব আড্ডা একদম বেরোতেই দিত না। যার জবের থেকে শোনা গেল যে ও একজন কিন্নারের সাথে রিলেশন আছে, তবে থেকে তো নাই, মানে কোনো রকমেরই কারোর সাথে ওর কোনো মানে ইয়ে করলো না, মানে যোগাযোগ করতে দিত না। তো যা হয়, লুকিয়ে লুকিয়ে ছাদ বেয়ে নেমে কোনো রকম করে দেখা করলো, আবার হয়তো কেউ কোনো সময় ইয়ে হলো, ধরা পড়লো, তাকে ধরে আবার বাড়িতে নিয়ে আসা হলো, বাবা আবার বেধড়ক মারছে। মানে আমি যখন ছোটো ছিলাম, গল্প শুনতাম, আমার দিদি, মানে আমার দাদা এসে আমার মাকে বলতে, মা আশপাশে সবাইকে, জানো ওরকম ওকে এরকম ধরে ধরে কি মারতো, মারে ওর বাবা, সেই বেল্ট দিয়ে মেরে মেরে গায়ে চাকা চাকা দাগ ফেলে দিয়েছিল। যে না, মানতে পারবো না। আর এটাই স্বাভাবিক, হয়তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে হয়তো এটাই স্বাভাবিক, যে মানাটা সম্ভবও না। তো হঠাৎ ওকে না, মানে রীতিমতো জামা কাপড় খুলে ন্যাকেট অবস্থাতেও কখনো কখনো রাখা হতো, যে ও যাতে বাড়ির থেকে না বের হতে পারে। খুবই কড়া ছিল। আমার আশপাশের লোকেরা যারা চেনে তারা হয়তো জানবে, মানে ওর বাবা বেশ এরকম বড় বড় রুদ্রাক্ষের মালা টালা পরতো, এরকম একটা লোক ছিল। ঠিক আছে, তো যাই হোক, খুব রাশভারী একটা লোক। তো যখন জানতে মানে যখন ওরকম আটকে ঠাটকে দিল, খাওয়া দাওয়া সমস্ত বন্ধ করে দিল, পাগলের মতন থাকতো ঘরের মধ্যে, ভাঙচুর করতো। তো একদিন হঠাৎ ও একা একাই বলছে, তোমরা আমায় আটকে রেখেছো, তো দেখবে আমাকে ঠিক এসেও নিয়ে যাবে, এরকম বলতো। তো এবার ওরা তো জানে সশরীরে একটা মানুষ আসবে, যে আসবে তাকে নিয়ে চলে যাবে, এরকম একটা, যে এসে পুলিশ পুলিশ স্ট্রেট ফ্রেট হ্যানা ত্যানা এরকম। আর লেটেস্ট হচ্ছে, ওর বাড়ির কেউ হদিশও জানতো না, মানে ছেলেটা কোনোদিনই বলেনি, সে হাজারো যা খুশি হয়ে যাক না কেন, তো তার বাড়ি ঘর কেউ কিছু জানতো না। হ্যাঁ, তবে কয়েকটা বন্ধু বান্ধব, মানে এই যে আমার দাদাদের গ্রুপটা, হয়তো তাকে চিনতো, দেখতে খুবই সুন্দরী, তো সে যেহেতু বলেছে, তো সেহেতু তাকে চিনতো। তো সেক্ষেত্রে যখন তাকে যখন হলো, এরকম বলতো বাবা মাকে, তোমরা আমায় আটকে রাখছো, তো দেখবে কোন দিন আমি চলেই যাব, যেদিন আমার আসবে আমায় ঠিক এসে নিয়ে যাবে।
তো এরকম করতে করতে হঠাৎ একদিন ঘরের মধ্যে ও নিজে ওই কাচের মানে আগের দিন রাত্রিবেলা ওর বাবা মা ঘরে ঘুমানো, ও পাশের ঘরে রীতিমতন দরজা ধাক্কাচ্ছে এ করছে, আর ঘরটায় কিছু থাকতো না, এটা হয়তো ছোট শোকেস টোকেস খাট ফাট এই জাতীয় জিনিস থাকতো, আর মানে কিছু অত রাখতো না যা হয়। এবারে আগের দিন রাত্রিবেলা ওর বাবা মার মানে একদম নাকি স্পষ্ট ওরা শুনতে পেয়েছে, বাবা মাকে গিয়ে বলেছে যে, অথচ কিন্তু এ ঘরে আটকানো, গিয়ে নাকি বলেছে যে আমাকে নিতে এসছে, আমি চলে গেলাম, এরকম একটা শুনতে পেয়েছে। তো যেটা হয় এটা আধো আধো শোনা, ঘুমের ঘোরে কি জানি হয়তো মনের ভুল, ওই হিসেবে ওরা ওটাকে অতটা মানে বিশেষ করে বাবা মা দুজনেই শুনেছে, একই সাথেই শুনেছে, কিন্তু ওটাকে অত আমল দেয়নি, পাত্তা দেয়নি। পরের দিন সকালে উঠে যথারীতি দেখছে ও সুইসাইড করেছে। আচ্ছা, সুইসাইড কীরকম করেছে, ওই শোকেসের কাছে হয়তো কোনো কারণে খুব জোরে ঘুষি মেরেছে, তো ওই হাতের যে নার্ভটা হয়, এই যে এখানে যে নার্ভটা হয় ওটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে ও ব্লিডিং হয়ে রাত্রেই মারা গেছে। আচ্ছা, পরে ওর সমস্ত বন্ধু বান্ধব যারা কিনা জানতো যে এরকম একটা কিন্নারের সাথে রিলেশন আছে, তখন জানতে পারলো যে ওই কিন্নারটা ঠিক তার 2 দিন আগেই ওই ছেলেটাকে তো ওরকম আটকে ঠাটকে রাখতো, এ করতো, ও তো কোনো রকমেই দেখা টাকা করতে পারতো না, সেই হিসেবে ওকে ও মেয়েটা সুইসাইড করেছে। তো মেয়েটা সুইসাইড করার ঠিক 2 দিনের মাথায় আচমকাই ওরাকে ও বিশেষ করে ছেলেটা কিন্তু জানতেই পারেনি যে মেয়েটা মারা গেছে, বা মেয়েটা মানে মেয়ে, যাই হোক আমি মেয়ে বলেই সম্বোধন করছি, যে সে নেই, সে যে মৃত, এরকম কিছু সে জানতেই পারেনি। তো এটা একটা ঘটনা, এটা খুব ভৌতিক, মানে তখনের সময় মানে পাড়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছিলো, যে বাবা ও তো রীতিমতন বলতো, মানে চিৎকার চেঁচামেচি করতো বাড়িতে, যে এরকম যে মানে আমাকে ঠিক নিয়ে যাবে, সে যাই হোক 2 দিনের মাথাতেই মারা গেল। পরে ওরই সব যারা জানতো বন্ধু বান্ধব, এদের মুখে শোনা গেল সত্যি মেয়েটা মানে 2 দিন আগে সুইসাইড করেছে। তো এটা আমার শোনা একটা খুব গল্প, মানে শোনা ঠিক নয়, হ্যাঁ ছোটোবেলার একটা শোনা গল্প আমি শেয়ার করলাম। আচ্ছা, একটু কমেন্ট পড়ে নিচ্ছি, আমি ফার্স্ট টাইম, ঠিক আছে? তো এর আগে একবার এসেছিলাম, তখন একটু নার্ভাস ছিলাম, আজকে অতটাও নার্ভাস লাগছে না, একটু ঠিক লাগছে। অমৃতা গাঙ্গুলি, প্যাথেটিক, সত্যিই প্যাথেটিক। इंडी जफरुल, जैसी जिसकी सोच। ছাড়ো বাদ দাও। আর কে আছে? মিষ্টি পিউ, তোমার ফার্স্ট লাইভ দেখছি। হ্যাঁ, আমি ফার্স্ট নয়, আমি সেকেন্ডবার এলাম, ফার্স্টবার খুব নার্ভাস ছিলাম, আমি সেভাবে পারফর্ম করতে পারিনি। তো ঠিক আছে, দেখো কেমন লাগে। আচ্ছা, আমি নেক্সট এবার গল্পে যাচ্ছি। নেক্সট গল্প হচ্ছে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি। আচ্ছা, তো আমি শাশুড়ি মাকে মানে মামাম বলেই সম্বোধন করছি, ঠিক আছে? তো মামাম বলেছে যে, তো মামাম বলেছিল যে এরকম আমার ভাসুর মানে আমার দাদা, মানে আমি দাদাই বলি তো হিসেবে বলো, আমার দাদা যখন ছোট ছিল, আমার ভাসুর যখন ছোট ছিল, মানে ছোট মানে ওই মাস 1.5-2 এরকম বয়স হবে, ঠিক আছে? তো আমার নিজের মানে আমাদের আদিবাড়ি বলে না, ওরকম আদিবাড়ি হচ্ছে কাঁচরাপাড়া, ঠিক আছে? কাঁচরাপাড়ায়। তো আমার শাশুড়ি, শ্বশুর, দিদি শাশুড়ি, কাকা শ্বশুর, মানে আমাদের একটা যৌথ পরিবার ওইখানে, আমরা এখানে সিঙ্গেল থাকি, তবে ওখানে একটা যৌথ পরিবার, ঠিক আছে? তো আমার শাশুড়ি বলছে আমার দাদা নাকি যখন হয়েছে তার আগে আমার মানে শাশুড়ি শ্বশুর মানে হচ্ছে আমার দাদা শ্বশুর মারা গেছে, মানে বছর 2 হবে মতো মারা গেছে, ঠিক আছে? তো যাই হোক, তো যখন আমার দাদা হয় 1.5-2 মাস বয়স, বলছে এরকম আমার শ্বশুর, আমার শাশুড়ি আর মধ্যিখানে আমার দাদা, মানে আমার ভাসুর বলি সম্বোধন করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমার ভাসুর 3 জনে ঘুমিয়ে রয়েছে। একটা 1.5 মাসের বাচ্চা, সে উল্টানো মানে কাত হওয়া উল্টানো তো দূরস্থ, মানে সে হাত পাও হয়তো সেভাবে ছুটতে পারে কিনা সন্দেহ। আচ্ছা, হ্যাঁ, তো এবার এরকম ঘুমানো, ঠিক আছে? হঠাৎ আমার শাশুড়ি বলছে কি, আমি মনে হচ্ছে যা হয় মায়ের বলে না, মায়ের 6th সেন্স খুবভাবে কাজ করে, বলছে তখন যখন হঠাৎ আমি এরকম টাচ করছি, মানে
হাতে ধরে মানে আমার বলছে বাবু বলে ডাকে, তো বলছে বাবুর গায়ে যখন প্রথমে হাত দিলাম দেখলাম কিছু একটা ঠেকলো, একটু পশম পশম মতো, মানে হাত ভর্তি একটু পশম এরকম টাইপের কিছু একটা ঠেকলো গায়ের মধ্যে, মানে হাতের মধ্যে। তো বলছে কি জানি কি হলো। আচ্ছা, তারপরে আমার শ্বশুরের গায়ে হাত দিয়ে দেখলো না উনি ওই পাশ ফিরে ঘুমোচ্ছে মাঝখানে সব। হঠাৎ যখন ওই আবার আরেকবার হাত দেওয়ার পর যখন একটা মানে সম্বিত ফিরেছে, তখন মানে আচমকা হয়ে গেছে, আচমকা বলছে আমি রীতিমতন চিৎকার করে উঠে বসেছি, বাবুকে নিয়ে গেল, মানে এরকম ভাবে বলছে বাবুকে নিয়ে গেল, বাবুকে নিয়ে গেল বলে মানে রীতিমতো চিৎকার করে ভয়ে উঠে বসে পড়েছে। আর ওরকম চিৎকার করছে, বলছে প্রিয়াঙ্কা মানে ওই বেড়ার আর কি, বেড়ার বাড়ি, বেড়ার ঘর ছিল, তো বলছে বেড়ার ওই বেড়া ভেঙে মনে হলো কেউ যেন বেরিয়ে চলে গেল, বেড়াটা ভেঙে রীতিমতন দৌড়িয়ে বেরিয়ে চলে গেল। তো এবার যখন এরকম হলো, তো এবার তো ভেড়া যে ভেঙেছে ওটা প্রত্যেকে বুঝতে পেরেছে, মানে বাড়ির যে এতগুলো লোক সে উঠে রীতিমতন লাফিয়ে ঝাঁপিয়ে এসে দেখেছে মানে বেড়াটা অলরেডি ভাঙা। ওরা সে এই লম্ফ, তখন তো মানে খুব কুপি টুপির ব্যাপার ছিল, অত আলো টালোর ছিল না, লম্ফ টম্প যা নিয়ে পারে ওগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে দেখতে দেখতে গেছে, কিন্তু কাউকে দেখতে পায়নি। এবারে আমার মানে আমার যে শাশুড়ি, মানে আমার যে দিদি শাশুড়ির বাড়ি, ওর ঠিক অপোজিটের একটা বাড়ির একটা লোক, উনি সকালে যেত ফিশারিতে, উনি ফিশারিতে চাকরি করতেন বা জেলে ছিলেন, মাছ ধরতেন ওরকম। যাই হোক, উনি ফিশারিতে যাবেন বলে উনি অনেক সকালে ওঠেন, ভোরবেলা 3:30 পৌনে 4টে। বলছে যে যখন ওই দৌড়াদৌড়ি করছে, বলছে হ্যাঁ কাউকে দেখলে, কাউকে দেখলে, বলছে তুমি তো জেগেছিলে, তুমি কি কাউকে দেখলে? বলছে না কাউকে দেখিনি, তবে দেখলাম একটা সেই বন্য পশু হয় না, সেই বড় বড় পশম এরকম গায়ে ভর্তি, একদম ছুটে বেরিয়ে গেল। মানে একটা যদি কুকুর হতো বা শেয়াল হতো বা এই যে, সরি ফোন চলে এসেছিল স্যার, হ্যাঁ তো কন্টিনিউ করছি। তো যদি শিয়াল বা কুকুর বা এই জাতীয় কোনো কিছু হতো, তো ওরম 2 পায়ে হেঁটে তো দৌড়ে যাওয়া পসিবল নয়, বা হনুমান হলেও অন্তত থপ থপ করে সে যেত বা বুঝতে পারতো, একটা মানুষ একটা অবয়ব দেখছে সে তো বুঝতে পারবে। বলছে রীতিমতো লিটারালি দৌড়িয়ে বেরিয়ে চলে গেল। সেই থেকে মানে আমার দাদার নাকি প্রচুর জ্বর টর এসেছিলো, রীতিমতন ঝাড়িয়ে তাকে ঠিকঠাক করা হয়। পরে জানতে পারে মানে যে আমার যে দাদা শ্বশুর, সে নাকি খুবভাবে চাইতো, মানে আমার শ্বশুর আর শাশুড়ি যেহেতু বংশের বড় ছেলে আর বড় বউ, সে চাইতো তার যে প্রথম মানে তার যে সন্তান একটু তার সাথে খেলবে এ করবে, তো ওই হিসেবে তাকে হয়তো দেখতে এসছিল বা তাকে নিতেই এসছিল, মানে রীতিমতন এরকম পা ধরে টানছিল। তো সে সেই সময় মানে দেখে ফেলে বা ধরে টাচ করে বুঝতে পেরে যখন চিৎকার করেছে তখন রীতিমতন চলে গেছে, হয়তো তাকে নিতেই এসেছিল। তো এই একটা ঘটনা আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি, হয়তো খুব ছোট অতটা, তবে আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছিল। মানে সেদিন যদি ওই একটা 1.5-2 মাসের বাচ্চাকে যদি কেউ নিয়ে চলে যেত, ওটা একটু বেশি প্যাথেটিক হতো। যাই হোক, এটা একটা বললাম। আচ্ছা এলাম, ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা মিষ্টি পিউ, কেমন আছো দিদিভাই? ভালো আছি। আচ্ছা শর্মিষ্ঠা চ্যাটার্জি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সোদপুরে গো, আমার বাড়ি সোদপুরে। আচ্ছা তিয়াশা হাজরা, খুব ভালো লাগলো গল্পগুলো, থ্যাংক ইউ। আচ্ছা আমি নেক্সট গল্প বলছি, এটা আমার শাশুড়ির কাছ থেকেই শোনা, এটা হচ্ছে আমার শাশুড়ির মায়ের ঘটনা। মানে আমার শাশুড়ির অনেক ছোটবেলায়, মানে 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে মানে পালিয়ে বিয়ে করেছে 14 বছর বয়সে। তো এবার যথারীতি যা হয়, বাড়ির একটাই মেয়ে, এটা অতটুকুনি বয়সে বিয়ে করেছে, বাড়ির লোকজন কেউ মেনে টেনে নেবে না, এরকম একটা ব্যাপার। তো সবাই ফেলে দিলেও পরেও তো মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, তো মায়ের একটা টানই ছিল আলাদা মেয়ের প্রতি। আর আমার শাশুড়িরা 4 ভাই, একটাই মেয়ে, তো সেই হিসেবে মেয়ের প্রতি মানে প্রচণ্ডভাবে তার আলাদা একটা টান যেটা হয় আর কি, মাদের, মা বাবা দুজনেরই। তো বাবার থেকে বেশি মায়ের খুব টান ছিল। তো যখন হ্যাঁ যেটা বলছি, ডিস্টার্ব করবো না, হ্যাঁ। তো এবার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, 15-16 বছরের মধ্যেই তার সন্তান, প্রথম সন্তান। তো যাই হোক, তো
আমার শাশুড়ির মা, মানে আমার দিদি শাশুড়ি, উনি তখন একটা বাড়ির আর কি ফ্যামিলির পারিবারিক সমস্যা নিয়ে খুব মানে ভুগছিল, একটা ফ্যামিলিগত সম্পত্তিগত কারণে খুব টেনশনে ছিল। আর আমার বড় মামা শ্বশুর, উনিও মানে তখন উনি আর কি বাড়ির মধ্যে বড়, তো ওনাকে নিয়ে একটু একরকমের টেনশন ছিল। যাই হোক, এবার সেই দিন যাই হোক কোনো রকম করে কেটে গেল। তো আগে দুদিন উনি ওনার বাপের বাড়ি গিয়েছিল, তো আমার দাদা শ্বশুর গিয়ে জোর করেই এক প্রকার নিয়েছে যে না চলো আর হবে না, হ্যানা ত্যানা। তো ওনার ওই মানে উনি বলেছিল আমায় নিয়ে যাচ্ছ তো আমি কিন্তু বাঁচবো এরকম। তো উনি আবার তারপর ওখান থেকে উনি আবার ওনার মেয়ের বাড়ি, মানে আমার শাশুড়ির কাছে এলো। আমার শাশুড়ি সোদপুরে থাকতো, তো উনি ওনার কাছে এলো, এসে বললো আমি তোর কাছে না থাকবো, আমি কাজ করে খাবো, তোর কাছেই থাকবো, এরকম ভাবে বলছে। তখন আমার শাশুড়ি বলছে এই মায়ের কথা আবার কি, তুমি মেয়ের কাছে থাকবে, কাজ করে থাকবে, তুমি এমনিই থাকো। তখনও সেই দাদু এসে রীতিমতন জোর করে না না তোর মাকে ছেড়ে দে, তোর মা বাড়িতে না গেলে কি করে হয়, বাড়িতে কোনো মেয়ে সন্তান মেয়ে মানুষ নেই, মানে কারোর বিয়ে শাদী তো তখন হয়নি, যে মেয়েটে কেউ নেই, কে রান্নাবাড়ি করবে, তোর মাকে নিয়ে যায়। তখন আমার শাশুড়িও নাকি বলেছিল যে ছেড়ে দাও, মা তো যেতে চাইছে না, কদিন থাকুক, মনটা একটু ঠিক হোক, নিয়ে যাও। তো কোনো রকম শোনেনি, যা হয় কোনো রকম শোনেনি। তো যেদিন এবার নিয়ে উনি পরের দিনকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা মেয়ের বাড়ি থেকে রওনা দেয়। তো উনি বাড়ি চলে যায়, চলে যাওয়ার ঠিক দু একদিন হয়তো ঠিক ছিল, ঠিক মানে তারা মানে দু একদিন পর খুব বাড়িতে যেরকম অশান্তি হওয়ার হয়, অশান্তি টশান্তি হয়েছে। তারপরের দিন সকাল থেকে ওনার একটা ছোট দোকান ছিল, মানে মুদি দোকান উনি চালাতেন। তখনকার দিনে একটা মেয়ে মানুষ হয়ে কাজ করতেন, মানে ভাবলেও খুব ভালো লাগে, মানে খুব স্বাধীনচেতা মানুষ ছিলেন। যাই হোক, তো এরকম যখন কিনা ওনার উনি মুদি দোকান টোকান সমস্ত উনি বন্ধ টন্ধ করেছে, না আমি যাব না আজকে, যাবেও না, উনি কোনো কিছু করবে না। তো এবার ওনার মেজো ছেলে, মানে আমার মেজো মামা শ্বশুর, সে নাকি ডেকেছে 2-3 বার, ওমা ওঠো খাবে না, দুপুর হয়ে গেছে, ওমা ওঠো খাবে না, দুপুর হয়ে গেছে। সেদিন রান্নাও উনি করেনি, মানে ওই ছেলেরা মিলে যা হয় একটু আলু সিদ্ধ ভাত কোনো রকম করেছে, যে মায়ের মনটা ভালো নেই, থাক বাদ দাও। আর বাবাকেও খুব বকাবকি করেছে, কি দরকার ছিল এখনই আনার, মা তো বলেছিল আর কটা দিন বোনের বাড়ি থাকবে, তুমি জোর করে নিয়ে এলে। তো যা বকাবকিও করেছে, কিন্তু যাই হোক, এবার ওনারও তো আর কিছু করার নেই। এবার দুপুর হয়েছে, সমানে নাকি বলছো মা খেতে আসবে না, খেতে আসবে না, মানে এতটাই উনি না খুব মানে মাথা গরম একটা লোক ছিল, মানে প্রচুর মাথা গরম ছিল না। উনি নাকি হঠাৎ উঠে বসলো, বসে হন হন করে হেঁটে বাইরে, আর তখনকার দিনে না ঘরে টয়লেটটা খুব কম থাকতো, মানে প্রত্যেক ঘরেই বাইরের দিকে টয়লেট থাকতো, মানে উঠোন যেটাকে বলে, উঠোনে থাকতো। তো এবার উঠোনে যখন টয়লেট, এবার উনি উঠে গিয়ে উঠোনের দিক থেকে উঠে গিয়ে উনি ওনার বাথরুমের দিকে ঢুকে গিয়ে বলছে নে খাওয়াবি তো আমাকে, এই যে আজকে আমি শেষ খাওয়া খাচ্ছি বলে, মানে তখন অ্যাসিড ছিল, ওই কাচের বয়ামে অ্যাসিড পাওয়া যেত তখন, আমি যা গল্প শুনেছি, তো কাচের বয়ামে অ্যাসিড পাওয়া যেত। উনি ডিস্টার্ব করো না, তো উনি ওই পুরো ওই 1 বোতল অ্যাসিড উনি খেয়ে ফেলে, রাগের চোটে উনি খেয়ে ফেলার পরে যা হয়, মুখ থেকে বেরিয়ে পড়ে তো এইসব পোর্শন হয়তো পুরো গেছিলো, আর ভেতরে গলার থেকে গিয়ে মানে ভেতরে মোটামুটি 80% হয়তো পুড়েই গেছিলো সাথে। তো ওই মানে উনি ওই সাথে অ্যাসিড খাওয়ার পর উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়, ঠিক আছে। আর আমার ওই মামা শ্বশুর দৌড়িয়ে গিয়ে বলছি মা কি করলে করতে করতে অলরেডি উনি ওখানেই অর্ধেকটা ডেথ কোন রকম করে ওই কাঁচরাপাড়ার যে বেস্ট হসপিটাল জওহরলালে ওখানে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তো ওখানে যখন ভর্তি করা হয়, তো উনি 2-4 দিন মতন হয়তো বেঁচে ছিলেন, কিন্তু উনি কথাও বলতে পারতেন না, কিছু না, ওই চোখ দুটো হয়তো একটু পিটপিট করতেন, মুখে মানে মাস্ক লাগানো ছিল, শ্বাস নিত, মানে অক্সিজেন মাস্ক ছিল, স্যালাইন সব চলতো, তো সে কথাও বলতে পারতেন না যেহেতু অ্যাসিড গলা থেকে গেছে। তো কিন্তু উনি যেহেতু মেয়ের প্রতি একটা টান ছিল, তো মেয়ের সাথে মানে দেখা করবে, কথা বলবে, এরকম ইশারায় বারবার যেই যেত তাকে বোঝানোর চেষ্টা করতো যে মেয়েকে ডাকো, যাবে বাইরে যাবে।
তো বোঝানোর চেষ্টা করতো যে মেয়েকে ডাকো বা মেয়েকে দেখবো। তো ডাক্তার থাকে না, বলে দেয় যে একটু ক্রিটিক্যাল কন্ডিশন, এই মুহূর্তে এমন কাউকে আনবেন না যাকে দেখলে বেশি উত্তেজিত হয়ে যাবে বা বেশি কথা বলার চেষ্টা করবে, তাতে ওনারই ক্ষতি হবে। তো যেহেতু মেয়েকে ভালোবাসে সেহেতু কেউ যেতেও দেয়নি যে না না তুই গেলে হয়তো মায়ের একটু বেশি ক্ষতি হতে পারে, তো তোর দেখতে যেতে হবে না, এরকম যা হয়। তো উনি যায়নি, আমার শাশুড়ি যায়নি। তো আমার শাশুড়ি এমনি খবর পেয়ে তার বাপের বাড়িতে গিয়েছিল। তো যখন কিনা বাপের বাড়িতে ছিল তো বলছে আমাদের বাইরে, মানে আমার শাশুড়ি বলছে মানে এখন আর ওরকম যদিও নেই, তারপরও মানে বাইরে একটা টিউবওয়েল ছিল। তো বলছে আমি তো এরকম টিউবওয়েল সন্ধেবেলা হয়ে গেছে, হাত মুখ ধোবো, সবাই হসপিটাল থেকে ফিরে এসছে, খবর টবর নিলাম যে মা এখন একটু বেটার আছে, ডাক্তার বলেছে যে হয়তো কথা কোনোদিনও বলতে পারবে না, তবে মানে হয়তো কথা বলতে পারবে না কিন্তু লিকুইড খাবার টাবার খেয়ে হয়তো কিছুদিন বেঁচে থাকবে। এবার যা হয় সন্তানের কাছে বাবা মা যেরমভাবেই বেঁচে থাকুক, সে তো বাবা মা, ফেলে দিতেও পারবে না, আর ওটা হয়ও না কখনো। যাই হোক, তো এরকম বলছে এবার সন্ধেবেলা এবার সবাই এসে হাত মুখ চোখ মুখ ধুয়ে নিয়েছে। এবার গরমের সময় হবে না, মাঘ মাস, সরি শীত সময়, যাই হোক ওই টিউবওয়েল পাম্প করে উনিও হাত পা ধুয়ে যে ঘরে ঢুকবো, এরকম একটা ব্যাপার, হাত পা ধুয়ে উনি ঘরে ঢুকবে বলে রেডি হয়েছে, মানে যাচ্ছে। হঠাৎ এরকম কল পাম্প করতে গেছে, দেখছে এরকম কলটা পাম্প করছে, মনে হচ্ছে সাথে সাথে কেউ কল পাম্প করছে। এবার অপোজিটের বাড়িতে একটা বাল্ব জ্বলছিল, তো বাল্বের ছায়া পড়লে নর্মালি ডান দিক বা বাঁ দিক বা পেছনে এরকম, সামনাসামনি তো ছায়া পড়তে পারে না। এবার উনি পাম্প করছে, উনি দেখছে সামনে কেউ একজন দাঁড়িয়ে সেম ভাবে উনি পাম্প করছে, কলটা ওরকম ভাবে টিউবওয়েলটা পাম্প করছে। তো উনি হাতটা এরকম তুলে হাত নাড়ালো একবার, তো তারপরে তো হাতটা একবার নাড়ালো, দেখলো না হাতটা নড়ছে না, ওরকম ভাবে কলের হ্যান্ডেলটা ধরা। আবার এরকম মানে হয় না একরকম যে দেখছে যে আমার ছায়া কি জানি হতে পারে এরকম বলে আবার উনি যথারীতি যা কাজ উনি করছিলেন, উনি ওই আবার কল পাম্প করে হাত পা এরকম ধুতে যাবে এরকম করছে। হঠাৎ দেখছে যে না ব্যাপারটা তো একটু অন্যরকম বলে এরকম সামনে তাকিয়েছে, মানে পুরো মায়ের যে অবয়ব, মানে উনি ওনার মাকে তো চিনতেন, বলছে ওরকমই শাড়ি পরা একটা অবয়ব, কালো মিচমিচে, বলছে আমি দেখে ভয়ে চিৎকার করে ওখানেই পড়ে যাই, মানে ওখানেই উনি পড়ে যায়। তো ওনাকে ওই মানে যখন উনি পড়ে যায় ওনার মেজদা নাকি ছুটে বাইরে আসে, এসে মানে কোনো কথা নেই আগে একটা ঠাস করে চড় মেরেছে। চড় মারার পর তো এটা হয় না যে সম্বিত ফিরেছে, সম্বিত ফেরার পর তখন বলছে কী হয়েছে, তো না আমি অমুক ওরকম একটা ছায়া দেখেছি। তো যা হয় যে না তোর হ্যালুসিনেশন হয়েছে, ভুল দেখেছিস তুই। তো ওরকম সব বুঝিয়ে তাকে ঘরে নিয়ে যাওয়া হয় যে তুই ভুল দেখেছিস, যে না তুই ভুল দেখেছিস বলে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঠিক তার পরের দিন ওনার মা মারা যায়। তো মারা গেল, আর তার ঠিক 2-3 দিন পরে যা হয়, মেয়েদের 3 দিনের কাজ থাকে, তো উনি ওই বাড়িতেই ছিলেন 3 দিনের জন্য কাজ করবেন বলে। ওই 3 দিনের মধ্যে যে নিচে শুতে হয়, মানে মাটিতে তো শুতে হয়, বিচুলি পেতে মাটিতে শুতে হয়। তো বলছে এরকম ঠিক আমি শুনতে পেলাম, মানে এরকম কাছে এসে ফিস ফিস করে এরকম ভাবে বলছে মানে ঠিক এরকম ভাবে, মানে আমি এলাম আমার সাথে একটু দেখাও করলি না, আমাকে একটু দেখতেও গেলি না, মানে ঠিক এরকম ভাবে ফিস ফিস করে কেউ যদি কানের সামনে, শীতকাল মাঘ মাসে উনি মারা গেছেন, মানে শীতকাল কানের সামনে কেউ এসে যদি এরকম ভাবে যদি কথা বলে, যে কেউ ভয় পেয়ে যাবে, মানে যে কেউ। আর এরকম ভাবে বলছে মানে ঠিক এইরকম টোনেই নাকি কথা বলছে, মানে উনি তো সেই মানে চিৎকার করে আটকে উঠেছে। তারপরে ওই পাড়ার আর কি যা হয়, অনেক জায়গায় থাকে তান্ত্রিক জাতীয়, ওরকম ঝাড়ে ফেরে দিয়েছে, বলছে হ্যাঁ আসলে ও মানে মায়ের খুব কাছের ছিল, খুব টাচের ছিল, এই কারণে মা আগে মানে মারা যাওয়ার আগের দিনও তার সাথে দেখা করতে এসেছিল। তো সে কোনো কারণে ভয় টয় পেয়েছে, যা হয় ভয় পেয়েছে, চলে গেছে, দেখা হয়নি। তো পরে আর কি জানিয়ে গেল যে আমি দেখা করতে এসেছিলাম আর তুই দেখা করিসনি, মানে আমার সাথে একটু দেখাও করলি না, এই আফসোসটা নিয়েই হয়তো সে মারা গেছে। তো এই গল্পটা শেয়ার করলাম, এটা আমি শুনেছি। আচ্ছা, আবার একটু কমেন্ট করে নিচ্ছি।
কটা স্টোরি হয়ে গেল? আচ্ছা সরি, এক্সকিউজ মি, এক মিনিট। হ্যাঁ বলো। তাহলে শুয়ে পড়ো, এখানে শুয়ে শুয়ে শোনো। লেট হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ একটু লেট হয়ে গেল, তবে আচ্ছা সুদীপ্ত চক্রবর্তী, কুল, অত চাপ নিয়ে বলার কিছু নেই, আমরা সবাইও আছি ও শুনছি। ভালো বলছেন, কেন কোনো টেনশন নেই। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ একটু টেনশন হচ্ছে আসলে, প্রত্যেকে লেজেন্ড আমার কাছে, মানে শ্রেয়াদি, নীলদা, কিছুক্ষণ আগে, মানে প্রত্যেকে, আমি কার নাম বলবো, প্রত্যেকে লেজেন্ড এক একজন। আমি আমার এক মিনিট, আমি একজনের সাথে ইন্ট্রোডিউস করাতে চাইছি। আচ্ছা এ হচ্ছে আমার ছেলে, ওর নাম আরাফ। ও মানে সত্যি ভূতের গল্পের প্রচণ্ড ফ্যান, ঠিক আছে। মানে আমরা সত্যি বলতে লাইভে আসতে পারি না সেভাবে, মানে লাইভে এসে শুনতে পারি না, কিন্তু প্রত্যেক দিন আচ্ছা ওখানে বসো, প্রত্যেক দিন শোনা চাই, মানে এখন তো অনলাইন ক্লাস করে উঠে রীতিমতনও বসে শুনবে প্রত্যেকের গল্প, বিশেষ করে শ্রেয়া আন্টি, শুভঙ্কর আঙ্কেল, নীল আঙ্কেল, এদের গল্প তো শুনবে। ও ইন্দ্রজিৎ আঙ্কেল, এরা রয়েছে, এদের প্রত্যেকের গল্প শুনবে বলে বসে থাকে। তো আচ্ছা অমৃতা গাঙ্গুলি, হাই আরব, হাই বলে দাও। আচ্ছা সোমা সিংহ, হাই আরব, আচ্ছা হাই বলে দাও। হাই। আচ্ছা আচ্ছা সোমা সিংহ এখনো দেখছি, থ্যাংক ইউ। সুমিত রয়, আগে ওকে একটু ঘুম পাড়ান। হ্যাঁ অবশ্যই, ঘুম তো পাড়াবই, ঘুমিয়েই পড়বে এক্ষুনি। আচ্ছা আমার আর একটা গল্প আছে, আমি বলে নিই। আচ্ছা হ্যাঁ লেটস স্টার্ট। আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বোন, মানে হচ্ছে আমার মামির মেয়ে, তার মাসি, মানে আমার মামির বোনের দিদির গল্প, মানে দিদির মুখে শোনা, ওনার মুখে শোনা প্রচুর গল্প আছে। আমি নেক্সট দিন যখন আসবো, আমি ফার্স্টে ওনার গল্প থেকেই শুরু করব। মানে ও হয় না এক একজনের রাশ খুব হালকা থাকে, তো রাশ হালকা থাকার জন্য তো মানে ওনাদের সাথে একটু বেশি ঘটে, বলে না আমরা এক এক সময় বলি না, হ্যাঁ আমি তো কখনো ওভাবে দেখিনি, আমি বলছি আমি কখনো ওরমভাবেও ফিল করিনি, মানে ফিল করেছি আমি আমার নিজস্ব খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েও গেছি আমার মানে আমার লাইফের, তো কিন্তু আমি ওরকমভাবে ফিল করিনি যে প্রতিটা পদক্ষেপে আমি যেই বাড়ি যাচ্ছি সেই বাড়িতে ভূত দেখতে পাচ্ছি, ওরকম না। তবে ওনার সাথে খুব ঘটে, ঠিক আছে। আর একটা যথেষ্ট এজ, মানে আমার মামি, মানে একটা 40-45 বছরের একজন একটা বয়স্ক একজন মহিলা, উনি তো আর মিথ্যে কথা বলবেন না যে না সমস্তটাই মিথ্যে বানিয়ে, তো সেই হিসেবে আমি হয়তো সত্যতা যাচাই করতে যাইনি, তবে আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি, ঠিক আছে। আচ্ছা ও আমার বোনের নাম পূজা, আমি পূজার মাসি ওই হিসেবেই আমি সম্বোধন করে বলছি। তো পূজা মানে আমি মামা বাড়িতে গেছি, তো আমার মামা বাড়িতে খুব বড় করে কালী পুজো হয়, তো কালী পুজোর রাত্রে, কালী পুজো হয়ে যাওয়ার পরে রাত্রে সবাই একসাথে জেগে টেগে থাকি, তখন ওই বসে গল্প করা, তো তখন গল্প শুনছিলাম। ওই বড় মাসি, আর কি বড় মাসি বলেই সম্বোধন করছি, ওই বড় মাসি গল্প করছে, বলছে উনি আয়ার কাজ করতো আগে, একটা মানে হসপিটাল নয়, একটা বেসরকারি নার্সিংহোমে করতো, নার্সিংহোমটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার পর এখন উনি বাড়িতে করে, ঠিক আছে। তো আমি নার্সিংহোম থেকে শুরু করছি, নার্সিংহোমের নাম আমি উল্লেখ করছি না। তো উনি থাকেন হচ্ছে বাগুইহাটি, ঠিক আছে, বাগুইহাটিতে, কেষ্টপুর বাগুইহাটি যেটা, ওখানে থাকেন। তো মাসি বলছে আমি যখন নার্সিংহোমে কাজ করি, তো অল্টারনেটিভ ডে নাইট জব পড়ে, মানে কাজের শিডিউল পড়ে, ডে নাইট এরকম শিডিউল পড়েছে। তো একদিনকে এরকম ডেতে শিডিউল পড়ার পর এবার পরের দিন নাইটে শিডিউল আছে। তো ওনার এক মেয়ে এক ছেলে, তো এবার যা হয় বাড়িতে সন্তান থাকলে কি আর মাদের মন বসে কোথাও, তো এবার ওই যে মেট্রন থাকে তাকে বলছে দিদি
আমি এরকম ওই শিডিউলে সবসময় কাজ করতে পারবো না, আমাকে একটু ডেটেই সপ্তাহ দুয়েক দাও না গো, আমার মেয়েটা বাড়িতে, ছেলেটাও বাড়িতে, খুব ছোট ছোট। তো ওনারা কেউ রাজি না, না আরও তো সবারই ছেলে মেয়ে আছে, তুমি কেন, এইসব যাই হোক। তো ওনার সেদিন খুব মন টন খারাপ, উনি সকালের কাজ কোনো রকম সেরে গিয়ে বাড়িতে গেছেন, মন খারাপ, যে আমি বললাম এতবার, দিদি শুনলো না বলে উনি পরের দিন যথারীতি নাইটের কাজ 8টা টু 8টা বা 9টা টু 9টা এরকমই হয়, বা 10টা টু 10টা এরকম হয়। তো ওই শিডিউল অনুযায়ী উনি মানে ওনার 9টা টু 9টার ডিউটি ছিল, মানে 9টা থেকে 9টা বা 10টা অবধি ওনার নার্সিংহোমে থাকবে। তো ওই হিসেবে উনি অনেকটা মানে বাগুইহাটি থেকে অনেকটা দূরেই যেত, মানে অটো মানে বাসে করে যেতে হতো, জায়গাটার আমি নাম বলছি না। তো ওখানে উনি যেত। তো এবার যেহেতু যেতে হবে, টিফিন টিফিন গুছিয়ে উনি 7টা 7:30টার মধ্যে বেরিয়ে উনি ওখানে ঠিক 8:30 8টা 15-20-র মধ্যে পৌঁছিয়ে ড্রেস চেঞ্জ করে উনি ওনার যে বেডের, যেহেতু উনি আয়ার কাজ করতেন, তো তো ওই বেডের মানে থাকে না 4টে বেড আমার, 5টা বেড আমার, এরকম ওদের মনে হয় ওরকম কোনো ব্যাপার থাকে। তো ওনার ওই 2-3টে বেড উনি দেখে নিল, আচ্ছা এই বেডের পেশেন্ট আমার, আর 2টো বেড খালি ছিল। আর সত্যি বলতে সরকারি বেসরকারি সব জায়গাতেই রাত্রের একটু একটা ফাঁকি মারার ব্যাপারটা থাকে, মানে ফাঁকি যেটা, যে পেশেন্টও ঘুমাচ্ছে আমি একটু সাইড দিয়ে ঘুমিয়ে নিই, এরকম একটা ব্যাপার থাকে। তো বলছে পেশেন্ট সবাই, আমার যা কাজ আমি ডিনার টিনার দিয়ে সেরে সুরে আমি পাশে যে বেড 2টো ফাঁকা ছিল তার মধ্যে কোনার যে বেডটা, ওই বেডটাতে আমি শুয়ে পড়েছি, যে কেউ যদি আসে আগের বেডে আসবে, কোনার বেডটা অ্যাটলিস্ট ফাঁকা থাকবে, মধ্যিখানে শোয়াটা কিরকম দেখায় পেশেন্টের মধ্যিখানে। আমি কোনার বেডটায় একটা চাদর টাদর নিয়ে আমি, আর ওখানে তো ওনাদের চাদর, একটা ছোট বালিশ, এই জাতীয় জিনিস থাকেই, যেহেতু ওনারা রোজের ডিউটি করেন, তো ওখানে ওনারা রেখে দিয়েছে একটা চাদর একটা বালিশ রয়েছে। বুঝছি আমি আমার জিনিসপত্র নিয়ে আমি এসে ওখানে শুয়ে পড়েছি। এবার ঠিক মানে একটা 10-15-20 এরকম নাগাদ বলছে, তখন উনি শুনতে পাচ্ছে স্ট্রেচারের আওয়াজ। তো উনি যখন স্ট্রেচারের আওয়াজ শুনতে পেয়েছেন, তখন উনি মানে থাকে না, ওদের তো ঘুম খুব আলগা থাকে, আর খুব হইচই হয় নার্সিং হোম হসপিটালে যা হয়, লোক ঢুকছে, পেশেন্ট পার্টি ঢুকছে, কথা বলছে, এরকম হয়। তো বলছে এরকম হইচই হচ্ছে, মানে হইচই ঠিক নয়, এটা মানে গড়গড় করে ওই স্ট্রেচার ঠেলে ঢুকাচ্ছে, এরকম আওয়াজ পেয়ে আমি সতর্কখানে, কিন্তু আমি উঠিনি, যে না থাক ঢুকুক, ঢুকলে তো উঠবই, উঠে তারপরে আচ্ছা আমি দায়িত্ব নেব, এরকম সমস্ত হবে। ও ঠিক আছে আমি শুয়ে থাকি। বলছি আমি আওয়াজ স্পষ্ট পেলাম, গড়গড় করে কেউ একজন মানে ঠেলে ঢুকালো, ঢুকিয়ে পাশের বেডে কেউ একজন এসে বসলো। বলছে আমি আওয়াজ পেয়ে এবার যাই হোক, এবার উঠবো করছি, যে এবার আমি উঠে বসে দেখি কে এসছে। এবার ডালের এই ডিউটিটা আমার, রাতে তো অনেকেই থাকে, 2-3 জন থাকে, 2-3 জনের মধ্যে নাইট ডিউটিটা আমি নেব, এই হিসেবে এরকম উঠে সবে উনি বসে পা ঝুলিয়ে যখন উঠে দেখছে, এরকম ধরুন এই যে বেড, এবার এই পাশের বেডে হয়তো কেউ ডান দিকে, মানে এই পাশে কেউ বসেছে, উনি এই পাশ থেকে ঘুরে গিয়ে মানে পাটা ঝুলিয়ে নেমে ঘুরে গিয়ে চোখ কচলাতে, আর তখন তো যেটা হয় নার্সিংহোমে দেখবেন রাত্রিবেলা হয়তো 10টা লাইটের মধ্যে 2টো লাইট জ্বালানো থাকে, অন্ধকার, কারণ পেশেন্টেরও তো ঘুমোতে অসুবিধা হয়, প্রত্যেকেরই তো শারীরিক কিছু না কিছু সমস্যা থাকে। উনি এরকম নেমে এরকম ঘুরে এসে দেখছে বেডটা পুরো ফাঁকা। উনি বলছে ও মা, আমি এতটা ভুল ভাবলাম, মানে ভুল করলাম, যে আমি আওয়াজ পেলাম, গড়গড় করে ঢুকলো, দরজা ঠেলে ক্যাচ করে দরজাটা ঠেলে একটা ট্রলি নিয়ে ঢুকলো, বসলো, সরি আচ্ছা আমি কন্টিনিউ করছি, যে আমি আওয়াজ পেলাম, একজন বসলো, আমি এতটা ভুল শুনবো। যাই হোক উনি উঠে হেঁটে গিয়ে, থাকে না অনেক পেশেন্টেই জেগে থাকে ওনার শারীরিক কিছু সমস্যার জন্য, হেঁটে গিয়ে একটা পেশেন্ট বলছে কি গো তোমার কেউ এলো নাকি, বলছে কই না তো কেউ আসেনি, তো বলছে হ্যাঁ আমি তো স্পষ্ট আওয়াজ পেলাম, এরকম স্ট্রেচার ঠেলে কেউ, বলছে না দিদি তুমি ভুল শুনেছো, কেউ আসেনি। তো উনি যাই হোক, উনি আগের দিন সেদিনকে তার সকাল থেকে তো উনি ছিলেন না, এবার সেহেতু উনি আবার ওই বেডটায় শুয়ে পড়েছেন, কিন্তু সারা রাতে উনি ফিল করেছেন কেউ ওই বেডে উঠছে বসছে, উফ আর ভাল লাগছে না বাবা গো মা গো এরকম করছে,
বারবার উঠে হয়তো জল খাচ্ছে, কিছু ওষুধ খাচ্ছে, এরকম উনি টের পাচ্ছে, কিন্তু উনি পাশ ফিরলেই দেখছে কেউ নেই। উনি ভাবছে কি জানি হতে পারে, আমি খুব টায়ার্ড, মনটাও ভালো নেই, ছেলে মেয়ে দুটো বাড়িতে একা একা রয়েছে, এইসবের জন্য উনি যাই হোক কোনো ক্রমে রাতটুকুনি কাটিয়েছে। পরের দিন সকালে এই যা হয় না, আমরা সবার সাথে তো সবাই সব কিছু মানে আলোচনা করি, তো এরকম আলোচনা যখন করছে তখন বলছে, মানে একজন কোথায় জানিস তো কালকে আর বলিস না, এত মন টন খারাপ ছিল, তার মধ্যে সারাটা রাত একটু শুতে টুতে পারিনি, কিরকম শুধু মনে হচ্ছে বেডটায় কেউ রয়েছে, বেডটায় কেউ রয়েছে। তুই কোন বেডে ছিলি? বলছে না আমি ওই তো এই লাইনে লাস্ট কর্নার বেডটায় আমি শুয়েছিলাম, সব পেশেন্ট ঘুমাচ্ছে, কি আর করবো, কেউ আর রাতে রাতে এলো না, আমি ওই লাস্ট বেডটায় শুয়েছিলাম। তখন বলছে ও তুই আগের বেডটায় ওরকম বুঝেছিস? বলছে হ্যাঁ। বলছে তুই যখন আগের দিন তুই যখন সকাল 8টা থেকে রাত 8টায় ডিউটি করে তো তুই চলে গেলি, মানে হ্যাঁ ওই টাইমে হবে আর কি, তো যখন চলে গেলি তারপরে একটা পেশেন্ট এসেছিল, একটা বয়স্ক একজন, মানে বয়স্ক ঠিক নয়, খুব বয়স্ক নয়, একটা মানে মাঝ বয়সী একজন মহিলা এসেছিলেন। ওনার কষ্ট হচ্ছে, ওনার প্রচণ্ড হাত পা জ্বালা করছে, মানে এতটাই জ্বালা করছে যে উনি না তো শুতে পারছে, না তো বসতে পারছে, না তো জল খেলে শান্তি পাচ্ছে, না তো তেল মাখলে শান্তি পাচ্ছে, মানে এরকম একটা উসপিস 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 করছে। তো যখন কি না বলছে সারা রাতেই উনি পোলাইট বিহেভ করে, সে যত কাজই করুক না কেন, কিছু কিছু লোক থাকে যারা খুব রাফ বিহেভ করে। তো যে আমরাও খুব বিরক্ত হয়ে গিয়ে আমি বলছি দূর কি একজন পেশেন্ট এসছে, সারাক্ষণ উফ করেই যাচ্ছে, 14 বার টয়লেট যাব, আর বারবার হাতে তেল দাও, পায়ে তেল দাও, এরকম করছে, মানে ডাক্তার কোনো রোগী এতদিন ধরতে পারেনি। উনি আজ বেলা ওই 1:30 2টো নাগাদ উনি মারা যান। তুই তাহলে ওটাই ফিল করেছিস যেটা তুই বললি, একদম অ্যাজ ইট ইজ। উনি গতকাল রাত্রে বারবার নামছিল, উঠছিল, বারবার জল খাচ্ছিল, হাতে পায়ে তেল মালিশ করছিল, বারবার আমাদেরকে ডেকে ডেকে ও দিদি দিদি আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে, আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে, আমি শুতে পারছি না, আমি বসতে পারছি না। উনি কন্টিনিউয়াসলি সেমভাবে মানে খুবভাবেই আর কি উনি বিরক্ত করেছে এক কথায়। তো বলছে যে তুই তাহলে ওরকমই কিছু ফিল করেছিস, ওই অ্যাজ ইট ইজ তুই যেরকম বলছিস সেম জিনিস গতকাল রাত্রে অলরেডি হয়ে গেছে। তো এটা ওই মাসির সাথে ঘটা একটা খুব ভয়ঙ্কর একটা ঘটনা ছিল, মানে উনি শুনে খুব ভয় টয় পেয়েছিল, একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। আমার ছেলে একটু ব্যস্ত হয়ে গেছে। হসপিটালগুলো হলো ভূতের সবচেয়ে পছন্দের জায়গা হবে হয়তো। আচ্ছা সোমা সিংহ একটু জোরে ম্যাডাম। আচ্ছা আমি চেষ্টা করছি এইবার। বলবে কেন বাবা? আর একটু বলবো? আচ্ছা আচ্ছা একটু টাইম আছে, যদি ভালো লেগে থাকে গল্প। চুপ। আচ্ছা যদি ভালো লেগে থাকে আমাকে একটু জানান, আমি তাহলে আর একটা কন্টিনিউ করতে পারি। অমৃতা গাঙ্গুলি, আহারে ওর ঘুম পেয়েছে? না ওর ঘুম পায়নি, ও রীতিমতন বলছে আর দুটো বলো বড্ড দুষ্টু। প্রিয়া দাস মজুমদার, হ্যাঁ। আচ্ছা আমি কি আর একটা গল্প কন্টিনিউ করব? যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব, নালে নেক্সট দিন যদি বলেন তা আবার আসবো। কেয়া দাস মজুমদার, লেট করে ফেললাম। আচ্ছা নিশ্চয়ই রেকর্ডেড থাকবে এটা শোনা। আচ্ছা সোমা সিংহ খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। বলুন আরও একটা। দেখুন আপনার ছেলেও বলছে। আচ্ছা ছেলেকে একটু দেখাবো। আচ্ছা আসুন একটু। আচ্ছা ওর নাম আরাব। এই গ্রুপের সবচেয়ে জানি না, এর দিয়েও হয়তো অনেক ছোট সদস্য আছে। হ্যাঁ এটা জেম্মা। আচ্ছা সবচেয়ে ছোট সদস্য আছে হয়তো, কিন্তু ও হচ্ছে সবচেয়ে ছোট সদস্য, মানে 5 বছর বয়স থেকে শুনছে, মানে ওর ডেলি রুটিন হচ্ছে অনলাইন, মানে কোনো রকম করে ওর ক্লাস কমপ্লিট হবে, তারপরে আমাদের ঘরে গল্প চলে, মানে এই সত্যি ভূতের গল্প প্রত্যেকের যে অডিওগুলো হয় ওগুলো ডেলি ও শুনবে, প্রত্যেকের ভীষণ পছন্দ করে। চুপ।
আচ্ছা, সুদীপ্ত চক্রবর্তী কোন ক্লাসে পড়ে? ও কেজি 2-তে পড়ে, রামকৃষ্ণ মিশন। আচ্ছা, সোমা সিংহ হাই। আরাব, জেম্মাকে হাই বলে দাও। হাই জেম্মা। আচ্ছা না অবশ্যই। আচ্ছা, আমি লাস্ট একটা গল্প বলছি, তারপরে আজকে অবধি এটাই অবধি লাস্ট বলবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা গল্প হচ্ছে, আমি ওই মাসির গল্পই আর একটা বলছি। আচ্ছা, আমি ওই মাসির গল্পই আর একটা বলছি। ওই মাসির, হ্যাঁ যেটা বলছিলাম বলছি, আচ্ছা ওই মাসির মানে আমার মামির বাপের বাড়ি হচ্ছে মানিকতলা। মানিকতলা তো নিশ্চয়ই চেনেন, টেলিফোন এক্সচেঞ্জ ওখানে, টেলিফোন এক্সচেঞ্জের ওখানে, আগে পিছে ওরকমই হবে মানিকতলা। তো ওদের মানে আমার মামি হচ্ছে একটু মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, ঠিক আছে? মানে ওদের অনেকগুলো, ওরা ভাই বোন, আগেকার দিনে যা হতো অনেকগুলো ভাই বোন। পায়ে ব্যথা লাগলো বাবা। আচ্ছা, হ্যাঁ অনেকগুলো ভাই বোন। তো এবারে ওদের যখনই কি কোনো অনুষ্ঠান হতো খুব মজা হতো, নিজেরা এতগুলো ভাই বোন প্লাস আশপাশের লোকজন প্লাস নিশ্চয়ই পিসি মাসি এদের ছেলেমেয়েরা আসতো, খুব মজা হতো। তো ওরা এরকম ওদের ওখানের একটা পুজোতে, মানে শীতলা পুজো প্রত্যেক জায়গাতেই হয়তো হয়, ওই শীতলা পুজোয় ওখানেই আশপাশে কোথাও একটা মন্দিরে ওনারা পুজো দিতে গেছিল। তো পুজো দিতে গিয়ে পুজো টুজো দিয়ে ওরা বাড়ি ফিরছে। এবার শীতলা পুজোর দিন বেশিরভাগ পাড়ার বলুন বা যেখানে যেখানে পুজো হয় নিয়ম আছে, ওদিনকে পান্তা ভাত, আগের দিনে রান্না করা জিনিস খেতে হয়, সে দিনের দিন কিছু খেতে নেই, দিনের দিন কিচ্ছু খেতে নেই। গরম জিনিস তো মোট কথা কিছু খেতেই নেই, আগের দিনের কিছু খেতে হয়, পান্তা ভাত, যে ভাত পান্তা মানে খেতে না পারে সে দই চিড়ে খই এই জাতীয় জিনিস খাবে, এরকম নিয়মের মধ্যেই আছে। তো ওরা ছোট ছোট ভাই বোন প্রত্যেকেই ওই পুজো দিয়ে, মা পুজো দিতে, তাদের মা আর কি পুজো দিতে পাঠিয়েছে। তো পুজো দিয়ে আসার সময় বলেছে যে আইসক্রিম খাবো, এরম বায়না করেছে। তো 2 টাকা করে তখন, মানে আজ থেকে 30 বছর আগের ঘটনা বলতে গেলে তখন 2 টাকার অনেক দাম ছিল, এখন 20 টাকাতেও কিছুই হয় না। তো সেই হিসেবে তো যখন ওই 2 টাকা করে নিয়েছে যে আমরা আইসক্রিম খাবো, তো প্রত্যেকের হয়তো সব মিলিয়ে 5-6 টাকা হাতে দিয়েছে। তো ওরা এবার গরম দুপুরবেলা পুজো দিয়ে আসার পথে তো ওরকম কিছু পায়নি। ওরা কি করেছে, আসার সময় এবার হয় না পুজো প্যান্ডেলের সামনেই একটু মেলা মতন বসে, ছোট ছোট খেলনা পুতুল খাওয়ার জিনিস এই সমস্ত নিয়ে বসে। তো আইসক্রিম না খেয়ে খুব না, আইসক্রিম মনে হয় 2 ভাই বোনের মধ্যে কেউ একজন খেয়েছে। তো আমার মামির ছোট বোন মানে পূর্ণিমাসি আর তার ছোট ভাই, তো ওরা 3 জন বললো আমরা আইসক্রিম খাবো না, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, আমরা খাবো না। মোট কথা ওদের ইচ্ছা করেছে ওরা একটু ঘুগনি খাবে। ওখানে ঘুগনি বিক্রি হচ্ছিল প্লেটে করে, 2 টাকা না 2 টাকা 3 টাকা প্লেট হবে, যাই হোক ওরা ঘুগনি খাবে বলে ওরা বললো আমরা আইসক্রিম খাবো না, আমরা ঘুগনি খাবো। তো বড়দি মানে বড় মাসি যে আছে, তো বড়দি সে তো বারণ করেছে, না খাস না বোন, আজকের দিনে না গরম কিছু খেতে নেই। দূর তুই চুপ কর তো, যত বোকা বোকা কথা, গরম কিছু খেতে নেই, তুই মাকে গিয়ে শুধু বলবি না, বললে কিন্তু তোর আজকে কপালে খুব মার আছে, যা হয় ছোট ভাই বোনদের মধ্যে। যাই হোক ওর যারা আইসক্রিম খেলো ওরা 3 ভাই বোনে ওই ঘুগনি খেয়েছিল, গরম গরম ঘুগনি টুগনি খেয়ে ওরা বাড়ি এসেছে। বাড়ি এসে এবার মা তো জিজ্ঞেস, আর পেঁয়াজ টেয়াজ দিয়ে খেয়েছে, যা হয় মানে ঠেলাওয়ালাদের কাছে যা থাকে, তো পেঁয়াজ টেয়াজ দিয়ে খেয়েছে। তো এবার বাড়ি এসেছে, বাড়ি আসার পর কুপন দিয়েছে, ওরা যেহেতু প্রসাদ দিয়েছিল ওই হিসেবে কুপন দেওয়া হচ্ছে। তো সন্ধেবেলা গিয়ে ওরা ওই ঘটের জল, মানে ওই যে জল ডাবের জল আর ওই প্রসাদ নিয়ে ওরা বাড়ি ফিরবে। তো ওরা বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর ওদের মা জিজ্ঞাসা করেছে কি রে পুজো টুজো দিলি? বললো হ্যাঁ। বললো অমুক জায়গায় মেলা বসেছে? বলছে হ্যাঁ মেলা টেলা বসেছে, আমরা পুজো টুজো দিয়ে এসেছি, দেখো না আমরা সবাই আইসক্রিম টাইসক্রিম খেয়েছি। বললো ভাবা ভালো বিষয়,
ভালো কথা। তো বললো প্রসাদ আনতে কে যাবি? তখন আমার মামি আর ওই মামির ছোট ভাই সে বলছে আমরা যাব, আমরা দুজনে গিয়ে প্রসাদটা নিয়ে আসবো। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো বাকিরাও বলছে না না আর যাবো না, এই সবে দুপুরবেলা এলাম, যা যা তোরাই যা। তো বলে আচ্ছা ঠিক আছে। এবার ওরা প্রসাদটা আনতে গেছে, আনতে গিয়ে এবার আনতে যখন গেছে গিয়ে এবার প্রসাদটা নিয়ে ফিরছে। এবার থাকে না ঘটের জল হাওয়া এই সমস্ত দেয়টায়, এগুলো দিয়ে ঠিয়ে ওরা প্রসাদ নিয়ে যখন বাড়ি ফিরছে, এবার একটা মানে মানিকতলা নিশ্চয়ই জানেন সবই রোড, মানে গলি বা এরকম কিছু হয়তো খুব কম, আর একই রকম দেখতে, মানে কলকাতার রাস্তার সব মানে যে গলিতে ঢুকবেন মনে হবে আচ্ছা আমি তো মনে হয় এইমাত্র এই গলিটাতেই ঢুকেছিলাম এরকম। যে মা আছে তো চুপ। তো বলছে এরকম সরি আচ্ছা কন্টিনিউ। হ্যাঁ তো বলছে যে এরকম গলি থেকে গলি মানে গলি বলতে তো কিছু নেই, চড়া চড়া সমস্তই রাস্তা। তখন রাস্তা ধরে ধরে দুই ভাই বোনের হাত ধরে ধরে একজনের হাতে ওই ঘট মানে ডাবের জল গ্লাসে বা বোতলে ওরকম হবে, আর একজনের হাতে প্রসাদ নিয়ে ওই প্রসাদ হয়তো একটা দুটো ছোট মানুষ একটা দুটো খেতে খেতে আসছে রাস্তা দিয়ে, আর ওই আসছে কথা বলতে বলতে আসছে। হঠাৎ বলছে পেছন থেকে বলছে একটা মানে অন্য একটা রাস্তা, অনেকগুলো তো মুখ থাকে, দুটো তিনটে চারটে মুখ থাকে, বলছে আর একটা মুখ থেকে একজন এলো, মানে একটা মহিলা মানে একটা বউ বলছে হঠাৎ করে এলো, লাল পাড় সাদা শাড়ি পরা একজন মহিলা এসে বলল কি আজকে কিন্তু তোরা খুব ভুল কাজ করলি, বারবার না বলেছিল গরম খেতে, তুই কিন্তু খুব ভুল কাজ করলি। বলছে তুমি কে গো? বলছে আমি তো তোদেরকে চিনি, তোরা অমুক বাড়ির মেয়ে না? অমুক অমুক না, তোর বাবার নাম বাবার বেশ কি গণেশ দাস এরম ছিল, যাই হোক। বলছে তুই অমুকের মেয়ে না? বলছে হ্যাঁ। তো বলছে তোদেরকে তোদের দিদি বারণ করলো তো আজকে খাস না, গরম কিছু খাস না, তুই তাও খেলি তো? তখন বলছে যে হ্যাঁ খেয়েছি, দূর ওসব আবার হয় নাকি? বলছে কিছু হয়? বলছে দেখবি, অনেকবার বারণ করেছে শুনিসনি তো, দেখবি কি হয়। এবার ছোট বাচ্চা মানুষ ওরা ওই শুনে তো ভয় টয় পেয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসছে, বাড়ি এসে বলছে জানো মা এই হয়েছে, তোমাকে একটা মিথ্যে কথা বলেছি, আমি একটা কথা লুকিয়েছি। বলছে কি কথা? না দিদি ওরা সবাই আইসক্রিম খেয়েছে, আমি ভাই আর ছোট বোন মানে পূর্ণিমা, ভালো নাম ওই পূর্ণি বলতো, বলছে পূর্ণি আমরা তিনজনে মিলে ঘুগনি খেয়েছি, গরম গরম ঘুগনি খেয়েছি। এবার যখন প্রসাদ নিয়ে ফিরছি তখন একজন মানে অন্য একটা ওই রাস্তার থেকে একজন এসে বলছে কি গরম গরম জিনিস খেয়েছিস তো, তোকে দিদি বারণ করেছিল তো, তুই তাও খেয়েছিস তো, দেখবি কি হয়। এবার এরম বলেছে জানো মা। এবার যাই হোক মায়ের মন, মা তো একটু ভয় পেয়েছে, বলছে কোথায় কোন দিকে চল দেখি, মানে বাড়ির কাছাকাছি এসেই বলেছে কথাটা। ওরা তো মাকে নিয়ে দৌড়িয়ে গেছে, গিয়ে দেখছে না কেউ কোথাও নেই, এমনি লোকজন যাতায়াত করছে। এবার লোককে বলছে এই অমুক অমুক একটা এরকম মহিলাকে দেখেছো গো, লাল পা সাদা শাড়ি পরা, দেখো না আমার ছেলে মেয়েটাকে ভয় দেখিয়েছে, কি জানি বাবা ছেলে ধরা ঠরা কিনা। বলছে কি জানি, না না ওরম তো দেখিনি, তোমার ছেলে মেয়েকে তো দেখলাম দৌড়াতে দৌড়াতে প্রসাদ হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘরে গেল, আমি আবার ডাকলামও, আমার মামির নাম মঙ্গলা, বলছে মঙ্গলা বলে একবার ডাকলামও যে কিরে প্রসাদ নিয়ে যাচ্ছিস বা এরকম কিছু বলেছে, ও শুনলো না, ও দেখলাম দৌড়াতে দৌড়াতে ওরা দুই ভাই বোনে দৌড় মারলো। বলছে হ্যাঁ শোনো না এই হয়েছে। বলছে ও কিছু না, দেখো না এমনি হয়তো কেউ আছে না আশপাশে, হয়তো দেখেছে টেকেছে তাই হয়তো ভয় দেখিয়েছে যে দ্বিতীয়বার যাতে এরকম কিছু না করে। বলছে ঠিক তার একদিন পর সারা গায়ে ওই পক্স বলে যেটাকে চিকেন পক্স, একদম গেথে গেথে যেগুলো হয় পুরো শরীর থেকে পুরো সারা গায়ে ভরে গেছে, মানে শুধু চোখ দুটো ঠোঁটটুকুনি এইটুকুনি শুধু বাদে, মানে ওরা করে শুধু জলটুকুনি খেতে পারতো, মানে হয়তো গ্লুকন্ডি জল যেহেতু ঠান্ডা খেতে হয় বা মৌরি মিশ্রি ভেজানো জল এই জাতীয় ছাড়া ওরা হয়তো সেরমভাবে কিছু খেতেই পারতো না। দুই ভাই বোনের তিন ভাই বোন, মানে পূর্ণিমাসির হয়তো অতটা হয়নি, যেহেতু ওরা দুজন দেখেছে মানে প্রচণ্ড পরিমাণে হয়েছে, মানে হোমিওপ্যাথি ডাক্তার দেখেছে তখন তো দুম করে, আর এইসব বিষয়ে অ্যালোপ্যাথিটাতে খুব কম হয়, এগুলোতে সবসময় বলে ঝাড়াতে নিম ডাল দিতে, এই সমস্ত কিছু ঘরে টরে করা কমপ্লিট। ওই হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে না না এ তো খুবই খারাপ কন্ডিশন, মানে জ্বর এসছে গায়ের মধ্যে ওরকম প্রচণ্ড ব্যথা বেদনা, মানে কন্ট্রোলের বাইরে যাকে বলে। তো সবাই বললো কি তুমি না ওই শীতলা মন্দির, যে মন্দিরে পুজো টুজো দিতে গেছিলো বলছে তো তোমার ছেলে মেয়ে ওরমভাবে এসে, তুমি মন্দিরে যাও, গিয়ে পুরোহিত মশাইকে বলো, উনি নিশ্চয়ই ঠাকুরের ফুল টুল কিছু দেবে। এবার পুরোহিত মশাই বলছে যে হতে পারে, কারণ যেহেতু আপনার ছেলে মেয়ে গরম জিনিস খেয়েছিল আর
যাই হোক, ওই দিনকে তো খেতে নেই, মা তো খুব ঠান্ডা হয়, মানে শীতলা মা খুব ঠান্ডা প্রিয়, ঠান্ডা পছন্দ করে, সেদিন একটু গরম খেয়েছে, এই জন্যই হয়তো এটা হয়েছে। আচ্ছা, কিছু হবে না, আমি ফুল আর ঘটের জল আমি দিয়ে দিচ্ছি, এটা গিয়ে আপনি বাড়িতে ছিটিয়ে দেবেন। আর ঠাকুরকে আপনি থাকে না মানসিক করে যান যে সুস্থ হয়ে গেলে আপনি এখানে এসে পুজো টুজো দিয়ে যাবেন। তো ওনার মানে আমার মামির মা সেখানে মানসিক করে রীতিমতো নাক কান মুলে যে আমার ছেলেমেয়ের অন্যায় হয়ে গেছে, মা তুমি ক্ষমা করো, এই সমস্ত বলে টোলে উনি পুজো টুজো দিয়ে এসে তারপরে মানে মানে অবিশ্বাস্যভাবে 2-3 দিনের মধ্যে ওনারা প্রায় সুস্থ। এবার বলতে পারবে সবাই যে এরকম জিনিস 2-3 দিনের মধ্যে সুস্থ হতেই পারে, কিন্তু যেখানে ডাক্তার অলরেডি বলে দিয়েছে খুব খারাপ কন্ডিশন, সেখানে সুস্থ হওয়াটা হয়তো একটু আমার কাছে তো খুব শুনে অলৌকিকই লেগেছে, যে খুব অলৌকিক রকমের। যাই হোক, তো তো এটা একটা শুনেছিলাম। তো তারপরে আমার মামির মা গিয়ে ওখানে পুজো টুজো দিয়ে টিয়েছে ওরা, আর সেই থেকে এখনো পর্যন্ত আমার মামি, আমার মামার বাড়ি হচ্ছে দমদম, ওখানে দমদম পাইকপাড়া ওলাই চণ্ডীতলায় পুজো দিতে যায় মোটামুটি, পারলে প্রত্যেক সপ্তাহে মানে যখনই কি আর কি পুজো হয়, পারলে প্রতিদিনই ওই পান্তা ভাত খেতে পারলে খুব শান্তি, মানে ওই ভয়টা বা ওই আতঙ্কটা এখনো খুবভাবে রয়ে গেছে। তো আচ্ছা, আমি একটু কমেন্ট করে নিই। ভেরি নাইস ভয়েস আপনার। তাতাই ব্যানার্জি, জয়মা শীতলা, জয়মা শীতলা। অমৃতা গাঙ্গুলি, মায়ের দয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের দয়া। ভেরি নাইস ভয়েস আপনার ছেলের। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আমি আজকে এটুকুনি বলেই লাইভটা শেষ করছি। যদি না না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি নেক্সট দিন এসে আবার আমার ওই মাসির গল্প নিয়ে, আচ্ছা না না 2-3 দিনেও সুস্থ হয় না, আমার নিজেরও হয়েছিল। হ্যাঁ এটাই ঠিক, আমার হ্যাঁ 2-3 দিনেও সত্যিই হয়তো সুস্থ হয় না, আমার নিজেরও হয়েছিল। তো আমিও জানি, আর ভীষণ কষ্টকর, মানে ব্যাপারটা ভীষণ কষ্টকর। ওরা মিরাকেলভাবেই 2-3 দিনের মধ্যেই সুস্থ স্বাভাবিক হয়ে গেছিলো কিছুটা হলেও। যাই হোক, সবই হয়তো ঠাকুরের কৃপা। আচ্ছা, দোলন মুখার্জি গুড নাইট। হ্যাঁ এবার গুড নাইট। তাতাই ব্যানার্জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার গুড নাইট। আর নেক্সট দিন যদি ভালো লেগে থাকে আমি নেক্সট দিন আবার লাইভে আসবো। না নেক্সট দিন। আচ্ছা বাই।